একদিনের শীতের ছুটিতে কোথায় ঘুরতে যাবে ভাবছো? কলকাতা থেকে মাত্র 148 কিলোমিটার দূরত্বে এই টেরাকোটা নকশা দ্বারা নির্মিত অপরূপ সুন্দর মন্দির নগর। এই জায়গায় রয়েছে অসংখ্য অতুলনীয় দর্শনীয় স্থান। মল্ল রাজাদের আমলে তৈরি পোড়ামাটির মন্দির, স্থাপত্য এবং হস্তশিল্পের জন্য বিখ্যাত এই বিষ্ণুপুর। আজকের ভিডিওতে তোমাদের দেখাবো বিষ্ণুপুরের সেরা 10টি দর্শনীয় স্থান, যা তোমরা ঘুরে নিতে পারবে মাত্র 3 ঘন্টায়। এখন বাজে প্রায় 6:45 আর আমাদের একটা বিশাল বড় কাণ্ড ঘটে গেছে। আমাদের 6:28 রূপসী বাংলা কাটা ছিল টিকিট, তো আমরা অলরেডি লেট, তার জন্য আমাদেরকে বাধ্য হয়ে ইনস্ট্যান্ট এখানে এসে আমাদেরকে 6:45 বাস ধরতে হচ্ছে। আজকে আমরা যাবো কিন্তু বারাসাত টু বিষ্ণুপুর। আমাদের বারাসাত বিষ্ণুপুরের বাসটি যাচ্ছে জয়পুর ফরেস্ট হয়ে, তাই বাসে ট্রাভেল করার সুবিধার্থে আমরা জয়পুর ফরেস্টের কিছু সুন্দর মুহূর্ত উপভোগ করার সুযোগ পেয়ে গেলাম। তো এখন কিন্তু আমরা চলে এসেছি বিষ্ণুপুর বাস স্টপে, আর আমাদের বাস ছিল কিন্তু সকাল 6:54 আর আমরা এখন এসে পৌঁছেছি 11:54। পাক্কা আমাদের 5 ঘন্টার জার্নি ছিল, প্রচন্ড হেক্টিক ছিল। তো চলো এবার সাইড সিনে বেরোতে হবে। বাস স্ট্যান্ডের ভেতরেই কিন্তু তোমরা টোটো পেয়ে যাবে। আর এখানে কিন্তু লাইন দিয়ে খুব বাস আর এই অটো রয়েছে, একটু কথা বলে দেখবো অটো থেকে এরকম কি নেয়। কত করে দাও? 2 ঘন্টায় 400 টাকা। 2 ঘন্টায়? হ্যাঁ। কোথায় কোথায় নিয়ে যাবে? তারপর সব মন্দিরগুলি দেখেছি। 2 ঘন্টায় হয়ে যাবে? হ্যাঁ। কোন কোন জায়গা তাও ঘোরাবে? ছিন্নমস্তা, বেলমাদল, মদনমোহন, পাথর দরজা, রাজমঞ্চ সব ঘুরি। তো আমরা অটো বুক করে নিয়েছি, আমাদের অটো ভাড়া পড়ছে কিন্তু 500 টাকা। আর সেটা বিষ্ণুপুরের ম্যাক্সিমাম সব মন্দিরই কভার করবে। অটোতে উঠে 15 মিনিট চড়ার পরেই আমরা পৌঁছে গেলাম কিন্তু আমাদের ফার্স্ট ডেস্টিনেশন রাসমঞ্চে। আর এই রাসমঞ্চের বাইরেই রয়েছে কিন্তু এই স্ক্যানার। এটা স্ক্যান করে তোমরা অনলাইনেও কিন্তু টিকিট বুক করে নিতে পারো। যেখানে ইন্ডিয়ানদের জন্য নিচ্ছে কিন্তু 25 টাকা আর ক্যামেরার জন্য নিচ্ছে কিন্তু 25 টাকা। এই গেট দিয়ে ঢুকলেই তোমাদের কিন্তু পড়বে এই টিকিট কাউন্টার। আর আমাদের দেখো টিকিট কাটা হয়ে গেছে, আর এই রয়েছে হচ্ছে টিকিট। আর তোমরা যদি ফোন দিয়ে ভিডিও করো তার জন্য কিন্তু কোনো এক্সট্রা চার্জেস দিতে হবে না, বাট এখানে কোনো ট্রাইপড বা সেলফি স্টিক কোনো কিছু কিন্তু অ্যালাউ নেই। 1600 খ্রিস্টাব্দে মল্ল শাসক বীরহাম্বা দ্বারা নির্মিত এই রাসমঞ্চ, এটি একটি পিরামিড আকৃতির ল্যাটেরাইট প্লিন্থের উপর নির্মিত বর্গাকার বিল্ডিং, যার কেন্দ্রে রয়েছে একটি উপাসনালয় এবং এটিকে ঘিরে রয়েছে খিলানযুক্ত ছাদ সহ 3টি করিডর গ্যালারি। এটি কোনো মন্দির নয়, তাই কোনো মূর্তিও রাখা হয় না। তবে রাস উৎসব চলাকালীন বিষ্ণুপুরের বিভিন্ন মন্দির থেকে সমস্ত প্রতিমা প্রদর্শনের জন্য রাসমঞ্চে আনা হয়েছিল। এখন কয়েকটি পদ্মের মোটিভ ছাড়া রাসমঞ্চে কোনো পোড়ামাটির শিল্পকর্মই নেই। এটি এখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা একটি সুরক্ষিত স্মৃতিস্তম্ভে রূপান্তরিত হয়েছে। আমাদের এই রাসমঞ্চ ঘোরা কিন্তু হয়ে গেছে, আর আমাদের এই রাসমঞ্চ ঘুরতে সময় লেগেছে প্রায় 15 মিনিট মতো। এবার আমরা কোথায় যাচ্ছি? মদনমোহন মন্দির। মদনমোহন মন্দির। রাসমঞ্চ থেকে প্রায় 10 মিনিট মতো দূরত্বেই রয়েছে এই মদনমোহন মন্দির। মদনমোহন মন্দিরটি মল্ল রাজা দুর্জনা সিং দেব 1694 খ্রিস্টাব্দে ভগবান কৃষ্ণ এবং রাধার জন্য নির্মাণ করেছিলেন। মন্দিরটি মূলত একটি ল্যাটেরাইট ব্লক প্ল্যাটফর্মে মাটির ইট দিয়ে নির্মিত। এই মন্দিরের পোড়ামাটির দেওয়ালগুলো খুব সুন্দর। দেওয়ালগুলিতে খোদাই করা আছে রামায়ণ, মহাভারত এবং পুরাণের বিভিন্ন চিত্র। এই মদনমোহন মন্দিরের বাইরে কিন্তু অনেকগুলো পোড়ামাটির দোকান রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তোমরা চাইলে এখান থেকে কিন্তু কেনাকাটা করে নিতে পারো। আর এই মন্দির ঘুরতে আমাদের সময় লেগেছে প্রায় 15 মিনিট মতো। মন্দিরের ঠিক বাইরে এই বড় গাছটির কাণ্ডটির সাথে গণেশ ঠাকুরের মুখের কিন্তু অনেকটা সাদৃশ্য রয়েছে, তাই অনেকে এটাকে পুজোও করে। তো আজকে পুরো দিন আমাদের কিন্তু ঘোরাচ্ছে দাদা। তোমার নাম কি দাদা? গণেশ। তোমার ফোন নাম্বারটা বলে দাও। 80 16 43 70 98। তো দেখা যাক দাদা আমাদের আছে কেমন ঘোরায়। আপাতত তো ভালোই ঘোরাচ্ছে, বাকি দিন এখনো দাদার হাতেই রয়েছে পুরোটা। আর তোমরা যদি চাও দাদাকে বুক করতে, মানে ঘোরানো যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু তোমরা এই নাম্বারটা নিয়ে আগে থেকে একবার কল করে দাদাকে বুক করে নিতে পারো। দাদা বিষ্ণুপুর বাস স্ট্যান্ডের ওখানেই থাকে। তোমরা এসে ফোন করলে যেখান থেকে তোমরা বলবে ওখান থেকেই দাদা কিন্তু পিক অ্যান্ড ড্রপ করে দেবে। এবার আমরা কোথায় যাচ্ছি? দরবার। এইখানে রাস্তাগুলো কিন্তু অনেকটাই সরু, তো তোমরা এখানে আসলে সব থেকে বেস্ট হবে অটো বা টোটোতে করেই ঘোরা। আমরা বলবো তোমাদের হাতে যদি সময় কম থাকে, মানে তোমরা যদি আমাদের মতো করে করো, তাহলে অবশ্যই কিন্তু অটোটাকে প্রেফার করা, কারণ টোটোতে টাইম বেশি লাগবে। আমরা এবার চলে এসেছি পাথরের দরবারের সামনে।
তো এবার তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো বিষ্ণুপুরের বিখ্যাত সেই পাথরের দরবার। স্থানীয় লোকেরা এটিকে গড় দরজা বলেও সম্বোধন করে। গড় দরজা শয়তান শত্রুদের হাত থেকে রক্ষা করার জন্য তৈরি করা হয়েছিল। এটির একটি বিশাল ছাদ এবং গোপন কক্ষ রয়েছে। সৈনিকরা গড় থেকে অনাধিকার প্রবেশকারীদের চিহ্নিত করে রাখত এবং তাদের উপর আক্রমণ করত। দুর্গের দরজা দিয়ে সামান্য কিছুটা এগিয়ে গেলেই তোমাদের চোখে পড়বে এই উদ্যানটি। লালজি মন্দিরটি রাধা ও কৃষ্ণকে উৎসর্গ করে 1658 খ্রিস্টাব্দে মল্লরাজ বীরসিংহ দ্বারা নির্মিত হয়েছিল। এই একরত্ন শৈলীর মন্দিরটি ল্যাটেরাইট পাথরে নির্মিত ও বৃহৎ বর্গাকার ভিত্তিবেদির ওপর স্থাপিত হয়েছে। মন্দিরের 3 দিকে ত্রিখিলান প্রবেশদ্বার রয়েছে। এই মন্দিরের একটি বৈশিষ্ট্য হলো এই মন্দিরের গর্ভগৃহের ভিতরের ছাদ গম্বুজ আকৃতির আর ভিতরের বারান্দার ছাদ ধনুর আকৃতির। এইখানে কিন্তু একটা কুয়ো রয়েছে, আর কুয়োর ঠিক ডান দিকে কিছুটা এগোলেই তোমাদের চোখে পড়বে এই নাট্যমঞ্চটি। তো এখানেই কিন্তু তোমাদের গাড়ি দাঁড়াবে লালজি মন্দিরের সামনে। আর এখানে লালজি মন্দির আর সেই দরবার আর তার পাশে কিন্তু এখানে আরো অনেকগুলো মন্দির রয়েছে যেগুলো তোমাদেরকে পায়ে হেঁটে ঘুরতে হবে। লালজি মন্দির ঘুরে আমরা চলে এসেছি রাধাশ্যাম মন্দিরে। মন্দিরের লিপি অনুসারে 1758 খ্রিস্টাব্দে মল্লরাজ চৈতন্য সিংহ এই মন্দিরটি নির্মাণ করেন। মন্দিরের কারুকার্য দেখতে দেখতে একটু সামনে এগোতেই আমাদের হঠাৎই চোখে পড়ল খুব সুন্দর এই তুলসী মঞ্চ। আর তুলসী মঞ্চের ঠিক ডান দিকেই রয়েছে নাটমঞ্চ। এখন আমরা চলে এসেছি জোরবাংলা মন্দির। আর এই জোরবাংলা মন্দির ঢুকতে গেলেও কিন্তু তোমাদেরকে টিকিটটা দেখেই ঢুকতে হবে। জোরবাংলা মন্দিরটি মল্ল রাজা রঘুনাথ সিং 1655 সালে প্রতিষ্ঠিত করেছিলেন। আগে এই মন্দিরটিকে কৃষ্ণরায় বলা হলেও নকশার কারণে মন্দিরটিকে বলা হয় জোরবাংলা। এই অঞ্চলের প্রচলিত খড়ের কুঁড়ে ঘরের আদলেই তৈরি এই মন্দির। ল্যাটেরাইট ইটগুলোর সাহায্যে পুরো মন্দিরটি একটি উচ্চ প্ল্যাটফর্মে স্থাপন করা হয়েছে, যার উচ্চতা কিন্তু 1 মিটার। এই পোড়ামাটির কাজগুলো কিন্তু মন্দিরের সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে। ওই যে দেখা যাচ্ছে ওটা লালজি মন্দির, আর ঠিক তার এই যে পিছন দিকটাতে পড়বে কিন্তু জোরবাংলা মন্দির। কিন্তু তোমরা ডিরেক্টলি এখান থেকে আসতে হবে না, তোমাদেরকে কিন্তু ওই ঘুরে ঘুরে ওখান থেকে আসতে হবে যেখান থেকে তোমাদেরকে দেখালাম। আর ওই টোটো বা অটো ওখানেই ওয়েট করবে, সেখান থেকে তোমাদেরকে হেঁটে হেঁটে এখানে আসতে হবে। এখানে পরপর অনেকগুলো মন্দির কিন্তু তোমরা পেয়ে যাবে। এই মন্দিরের সামনে কিন্তু অনেক লাল মাটির জিনিস রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা চাইলে এখান থেকেও কিন্তু কিনে নিতে পারো। আর বাঁকুড়ার এই হচ্ছে ফেমাস লাল মাটির জিনিসপত্র। রাসমঞ্চতে যে টিকিটটা তোমরা কাটবে সেটা কিন্তু ফেলবে না, সেটাই জোরবাংলা মন্দিরে দেখতে চাইবে। আর ওই একটা টিকিট দিয়ে কিন্তু তোমরা এখানে যে কটা মন্দির আছে সব কটাতেই ঘুরতে পারবে। মানে তোমাদের ওয়ান টাইম পেমেন্ট করতে হবে, যেটা হচ্ছে 25 টাকা। আর এখানে আরেকটা মন্দির রয়েছে, মৃন্ময়ী মাতার মন্দির। মেন মন্দিরের ভিতরে ফটো বা ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না, তাই তোমাদের দেখাতে পারলাম না। তোমরা যদি মনে করো বিষ্ণুপুরে এসে গাইড নিয়ে ঘুরবে, তোমাদের জন্য কিন্তু কিছু গাইডের নাম্বার এখানে দেখিয়ে দিচ্ছি, তোমরা সেখানে কন্ট্যাক্ট করে নিতে পারো। এখানে প্রত্যেকটা গাইডেরই কিন্তু ফোন নাম্বার দেওয়া রয়েছে। পাঁচচূড়া মন্দির যাওয়ার পথেই আমাদের চোখে পড়লো এই গুমঘর। যদিও এই গুমঘর নিয়ে অনেক বিতর্ক আছে, তো আমরা জানি না কোনটা সত্যি কোনটা মিথ্যে। দেখতেই পাচ্ছ ওখানটা জঙ্গল হয়ে গেছে, ওখানে কিন্তু কেউ যায়ও না, মানে বাইরে থেকে এরকম দূর থেকেই তোমাদেরকে দেখতে হবে। আর সেটাই তোমাদেরকে ভিডিওতে দেখালাম। এবার আমরা চলে এসেছি পাঁচচূড়া মন্দিরে, সেটাই তোমাদেরকে দেখাবো। এই মন্দিরের বৈশিষ্ট্য হচ্ছে এই মন্দিরে টোটাল 5টা চূড়া রয়েছে। এটি 1643 সালে রাজা রঘুনাথ সিং দ্বারা নির্মিত হয়েছিল। পঞ্চরত্ন মন্দিরটি একটি নিচু বর্গাকার ভিত্তির ওপর নির্মিত এবং একটি পথ রয়েছে যা মন্দিরের চারপাশে 3টি খিলান সহ একটি বারান্দার দিকে যায়। মাঝের শিখারা গোলাকার, বাকি 4টি বর্গাকার। দেয়ালে সুন্দর পোড়ামাটির খোদায় ভগবান কৃষ্ণের জীবন দেখায়।
মেন মন্দিরের ভেতরে কিন্তু প্রবেশ নিষিদ্ধ। বিষ্ণুপুরের অন্যান্য মন্দিরগুলির বেশিরভাগেরই সমতল ছাদ রয়েছে, তবে পঞ্চরত্ন মন্দিরের একটি বাঁকা ছাদ রয়েছে, যা ইসলামিক নকশা দ্বারা অনুপ্রাণিত হয়েছিল। 23 থেকে 27 বিষ্ণুপুর মেলা। কোন মাসে কোন মাসে? ডিসেম্বর। আচ্ছা, 23 থেকে 27 মেলা আছে। 23 থেকে 27 মেলাটা কোথায় হয়? এই যে এখানে বলতে পুরো বিষ্ণুপুর জুড়ে হবে? হ্যাঁ। আরে বাহ। আমরা এখন চলে এসেছি লালবাগে, আর এখানটা দেখতে পাচ্ছি অনেক বড় একটা জলাশয় রয়েছে। এছাড়া আমার চোখে আপাতত কিছু পড়ছে না, তবে ড্রাইভার দাদা একটা স্টোরি বললো, সেটাই তোমাদেরকে আবার ড্রাইভার দাদার মুখে শোনাচ্ছি। এটা আগেকার রানী চান করতেন। আচ্ছা, তো রানী যখন চান করতেন তো সেই ইয়ারা ওই প্রজা রাজা আর কি লালবাইকে বেঁধে নৌকাটা উল্টিয়ে ডুবিয়ে দিয়েছিল। আচ্ছা, সে ডুবিয়ে দেওয়ার পর মানে যখন রানী মারা গেল তখন সেই জিনিসটাই এখনো চিৎকার করে শব্দটা আসে। আচ্ছা আচ্ছা, রানী মারা গেছিল এখানে? রানী বাই মারা গেছিল। বাই। আর এখানেই একটা খুব জাগ্রত দুর্গা মন্দির রয়েছে। লালবাগ ঘুরে আমরা এবার চলে এলাম দলমাদল কামানের সামনে। এই দলমাদল কামানটি তৈরি করেছিলেন জনার্দন কর্মকার। পেটা লোহার তৈরি এই কামানটি সম্ভবত মল্ল রাজাদের তৈরি সর্ববৃহৎ কামান। 63টি লোহার আংটা ঢালাই করে পরস্পরের সঙ্গে জুড়ে এটি নির্মাণ করা হয়েছিল। 4.5 মিটার দীর্ঘ এই কামানের মুখের ব্যাস প্রায় 30 সেন্টিমিটার। এইবার আমরা চলে এসেছি ছিন্নমস্তা মায়ের মন্দিরে। মন্দিরের ভেতরে যেহেতু ফটো তোলা বারণ, তাই তোমাদেরকে এখান থেকেই দেখে নিচ্ছি। দুপুর 1টা থেকে 3টে অবধি কিন্তু মায়ের বিশ্রামের টাইম। তো এই টাইমটুকুতে কিন্তু মন্দিরের সামনে গেটটা বন্ধ থাকে, সাইড দিয়ে তোমরা দেখতে পাবে মায়ের মুখ থেকে। তো এখনো হাট কিন্তু কিছুই বসেনি, তাও তোমাদেরকে একবার দেখানোর চেষ্টা করছি। এই যে এখানে দেখো লেখা রয়েছে পোড়ামাটির হাট। আর শান্তিনিকেতনের যে সোনাঝুরি হাট তোমরা দেখেছো, অনেকটা কিন্তু সেই রকম টাইপেরই ভাইবস এখানে পাবে। তো চলো তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখাই। বিষ্ণুপুর থেকে চিরুনি নিয়ে যাচ্ছি। হাটটা কিন্তু স্টার্ট হয় পুরো 3টে থেকে। তো এখন সবে ওনারা বসা শুরু করেছে। তোমরা যারা বিষ্ণুপুরে আসবে, অনেকক্ষণ টাইম স্পেন্ড করবে বা একটা দিন স্টে করবে ভাবছো, তারা এই হাটটাকে হয়তো দেখতে পাবে। বাট আমাদের মতো যারা আরণ্যক এক্সপ্রেসটা যারা ধরবে, তারা কিন্তু এই হাটটা দেখতে পাবে না, কারণ সেই ট্রেনের টাইমিং হচ্ছে 3:55 দিকে। তো কখনোই পসিবল না, কারণ 3টের সময় যদি আমরা এখান থেকে বেরোই তো ট্রেন ধরাটা একটা চাপ হয়ে যাবে, আর এর মধ্যে আমাদের লাঞ্চও করে নিতে হবে। এই জায়গাটার সিনিক বিউটিটা কিন্তু মারাত্মক সুন্দর। এই জায়গাটা কিন্তু অপূর্ব সুন্দর, মানে এই যে গ্রাউন্ডটা এত সুন্দর গ্রিনারি, সেটা তো মারাত্মক সুন্দর লাগছে। তার সাথে ব্যাকগ্রাউন্ডে এই মন্দির ভিউটা কিন্তু সত্যিই খুবই সুন্দর। তোমরা এখানে এসে কিন্তু বেশ খানিকটা সময় কাটিয়ে নিতে পারো। পোড়ামাটি হাটের ঠিক ভেতরেই কিন্তু এখানে 3টে মন্দির রয়েছে। অ্যাকচুয়ালি কিন্তু হাট 3টে থেকে স্টার্ট হয়, তো 2:30 থেকে এলেও তোমরা মোটামুটি হাট পেয়েই যাবে। ঘড়িতে বাজে এখন 2:30, আর আমরা তোমাদেরকে বলেছিলাম আমরা কিন্তু 11:57তেই ঘোরা শুরু করেছি। টোটাল 2.5 ঘন্টার মধ্যে আমরা কিন্তু বিষ্ণুপুরের যে টপ
বেস্ট যে প্লেসেসগুলো আছে সেগুলো কিন্তু পুরো কভার করেছি। আমাদের মতো করে ঘুরলে তোমরাও কিন্তু এই 2.5 ঘন্টার মধ্যে সবগুলোই কভার করে নিতে পারবে। আর এখন আমরা যাবো লাঞ্চ করতে, লাঞ্চ করে কিন্তু ধরবো আমাদের ট্রেন আরণ্যক এক্সপ্রেস। এখানে যে মন্দিরগুলো রয়েছে, মন্দিরের ভেতরে বা মন্দিরের যে চত্বরে তোমরা মন্দিরের ভিডিও করতে পারবে, বাট তোমাদের ফেস নিয়ে কোনো ভিডিও করতে পারবে না, কোনো রিলস বানাতে পারবে না, কোনো শর্টস বানাতে পারবে না। ক্যামেরা চার্জ দিলেও কিন্তু সেটা অ্যালাউ নেই, মানে তোমরা জাস্ট মোবাইল দিয়ে ভিডিও করতে পারবে আর তোমার হচ্ছে ফেস না নিয়ে ভিডিও করতে পারবে। বড় দাদাকে বললাম যে আমরা ট্রেনে যাওয়ার আগে লাঞ্চ করবো, তার জন্য দাদা কিন্তু একটা দোকানে নিয়ে এসছে, সেটা তোমাদেরকে মানে একটা রেস্টুরেন্টে নিয়ে এসছে, সেটাই তোমাদেরকে শেয়ার করছি। এই হচ্ছে সেই রেস্টুরেন্টটা, সেটা হচ্ছে শ্রী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে কিন্তু ভেজ থালি 70 টাকা আর এক থালি নিলে 90 টাকা পড়বে। একদম একদম আসার আগে করবো, ঠিক আছে ঠিক আছে। তোমরা যদি গাড়ি নিয়ে ঘোরো তোমরা কিন্তু এখান থেকে গাড়ি ভাড়া করে নিতে পারো। আমরা যেরকম ঘুরলাম এরকমই যদি তোমরা ঘোরো শুধুমাত্র বিষ্ণুপুর, গাড়িতে কিন্তু নেবে 800 থেকে 1000 টাকা, সেটা দরদাম করে তোমাদেরকে নিতে হবে। আর এছাড়া কিন্তু একটু বাইরে বেরিয়ে গেলে ওই দিকটাতে তোমরা অটো পেয়ে যাবে। আমরা এখন চলে এসেছি বিষ্ণুপুর স্টেশনে, আর আমাদের ট্রেন হচ্ছে 3:52-তে, কিন্তু 5 মিনিট লেট আছে। আমাদের যে হোটেল বা রেস্টুরেন্ট থেকে আমরা খাবার খেয়েছি সেখান থেকে এখানে আসতে সময় লেগেছে কিন্তু পাক্কা 15 মিনিট। তো তোমরা 15 মিনিটের মধ্যে কিন্তু স্টেশনে এসে যেতে পারবে। সকালে যদিও ট্রেনটা মিস করেছি, এখন আর কোনো চান্সই নেবো না, তার জন্যই আগে আগে চলে এসেছি। স্টেশন কিন্তু একদমই ফাঁকা, স্টেশনের চত্বরে দেখতে পাচ্ছ খুব কম 2-1 জন লোক আছে। এই হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম। আর এখানে কিন্তু বাসের পরিমাণ খুবই কম, মানে যে বাসটা কলকাতা থেকে আসে সেটাই ফেরত যায়, ওটা একটা। আর বারাসাত থেকে আমরা যে বাসটা এসেছি সেটাই কিন্তু একটা ফেরত যায়। এছাড়া কিন্তু খুব কম সংখ্যক বাসই এখানে রয়েছে। এখন বাজে 8টা আর আমরা পৌঁছে যাচ্ছি সাঁতরাগাছি স্টেশনে। ট্রেন কিন্তু প্রায় 1 ঘন্টা লেট ছিল, প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টা মতো লেট। আর এত ঝুলাতে ঝুলাতে এসছে, শরীরের অবস্থা তো বুঝতেই পারছো। তো যাই হোক, আমাদের এই ওয়ান ডে ট্রিপটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই কমেন্ট করে জানিও নেক্সট কোন ডেস্টিনেশনে তোমরা দেখতে চাও আমরা সেই জায়গায় গিয়ে ভিডিও করি। আর ডেইলি লাইফের আপডেট পেতে হলে কিন্তু আমাদের ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজটাকে ফলো করে দিও।